রহিম বিসমিল্লাহ রহমান রহিম। আজকে হচ্ছে 16ই অক্টোবর 2025। আমাদের বিজিএস ব্যাচের আজকে বিশেষ ক্ষমতা আইনের প্রথম ক্লাস। বিশেষ ক্ষমতা আইন একদিনই লাগবে, কারণ এটা পড়েও আমরা অনেক কিছু শেষ করব। তো বিশেষ ক্ষমতা আইন, এই আইনটা প্রণয়ন করা হয় 1974 সালে। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিশেষ দমনের জন্য এই বিশেষ ক্ষমতা আইন 1974 পাশ করা হয়। যদিও পরবর্তীতে এই বিশেষ ক্ষমতা আইনে একটা বিধান আছে যেটাকে বলে কালো আইন, আপনার প্রিভেন্টিভ ডিটেনশন, যে কাউকে আহ গ্রেফতার করে তার যে গ্রেফতার সংক্রান্ত যে বিধিবিধান, ফৌজদারি কার্যবিধিটা আছে, যে 24 ঘন্টার মধ্যে হাজির করা, এইগুলা আসলে এই প্রিভেন্টিভ ডিটেনশনের যে নিবর্তনমূলক আটকে যদি কাউকে গ্রেফতার করে, তাহলে তার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য না। তো যাই হোক, আমরা ধাপে ধাপে জানবো। প্রথমেই চলে আসেন, দেখেন এই বিশেষ ক্ষমতা আইনের 2 এর এফ ধারায় ক্ষতিকারক কার্য বা প্রি জুডিশিয়াল অ্যাক্টস, এটার সংজ্ঞা দিছে। এই ক্ষতিকারক কার্য যার যদি কেউ করার সম্ভাবনা থাকে, তাহলে তারা নিবর্তনমূলক আটক করে। 1974 সালে বিশেষ ক্ষমতার আইনের 2 এর এফ ধারায় বলতে দেবেন 8টি কার্যকে ক্ষতিকারক কার্য হিসেবে উল্লেখ করা হয়েছে। 8টা কার্য, প্রিজুডিশিয়াল অ্যাক্ট 8টা। এক নাম্বার দেখেন যে ক্ষতিকারক কার্য অর্থ এমন কাজ যা যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। বাংলাদেশের সার্বভৌমত্ব কি প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা উদ্দেশ্য নেয়, তাহলে এটাকে বলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট। 2 নাম্বার দেখেন, বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, এটা যদি কেউ ক্ষতিগ্রস্ত করবে বা করার উদ্দেশ্যে, তাহলে এটার বলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট। তো এই হিসেবে অনেক অপ্রাসঙ্গিক কথা বলতে হয় যদি আমাদের সময় কম। এই যে যে পিনাকি, ইলিয়াস, যারা বিদেশে থেকে এই কাজগুলো করে, এরা কিন্তু সব প্রিজুডিশিয়াল অ্যাক্ট করে, এবং এরা এই কাজগুলো করতেছে ইচ্ছা মতো, যা খুশি তাই করতেছে, এরা ধরা ছোঁয়ার বাইরে। এবং আমরা এত বোকা যে আমরাও ওদের কথায় উঠি আর নামি। যাই হোক, দেখেন তো 3 নাম্বার দেখেন, বাংলাদেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে, জননিরাপত্তা বিপন্ন, জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ কাজ বিপন্ন বা ক্ষতিগ্রস্ত করবে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। দেখেন, এখন তো আপনার এগুলা মুখস্থ করা লাগবে না, বাট লিখিতর সময় কিন্তু এই পুরো আইনটা ধরে মুখস্থ করতে হবে, কোথায় কত ধারায় কি আছে না না আছে, প্রিজুডিশিয়াল অ্যাক্ট কি, কারণ লিখিততে এখান থেকে প্রশ্ন আসে, এবং এগুলা তো হচ্ছে মানে কম পরিশ্রমে বেশি নাম্বার। তো এজন্য এখন জাস্ট রিডিং পড়লেই হয়। বিভিন্ন সম্প্রদায় বা জনগণের বিভিন্ন শ্রেণীর অংশের মধ্যে ঘৃণ্য বা শত্রুতার মনোভাব সৃষ্টি করে, এই যে আর বিভিন্ন যে সম্প্রদায় মানে হিন্দু মুসলিম জনগণের বিভিন্ন শ্রেণী বা অংশের মধ্যে এমন কোনো কাজ করে যাতে তাদের মধ্যে একটা শত্রুতার মনোভাব সৃষ্টি হয়, বা উহার উস্কানি দেয় বা দেওয়ার উদ্দেশ্যে প্রণোদিত। আইন প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ কাজে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপে উত্তেজিত বা উৎসাহিত করে বা বা করার উদ্দেশ্যে প্রণোদিত। জনগণের মধ্যে বা জনগণের কোনো অংশের মধ্যে ভীতি বা সন্ত্রাসের সৃষ্টি করে। দেখছেন, জনগণের কোনো অংশের মধ্যে ভীতি বা সন্ত্রাসের সৃষ্টি করে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। তারপরে দেখেন, রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। ক্ষতিকর রিপোর্ট অর্থে এমন কোন রিপোর্ট, বিবৃতি বা দৃশ্যমান বিবরণ, যা সত্য হোক বা মিথ্যা হোক, যা প্রকাশ একটি ক্ষতিকর কাজ সংগঠনের উস্কানি দেন। দেখছেন, সত্য হোক অথবা কি মিথ্যা হোক, আপনার রিপোর্ট যদি সত্যও হয় এবং এটা যদি আপনাদের কোনো উস্কানি দেয়, তাহলে এটা এক ধরনের প্রিজুডিশিয়াল অ্যাক্ট। তো আমরা সেলফ প্র্যাকটিসের এখানে যদি দেখেন যে বিশেষ ক্ষমতা আইনের কত ধারায় প্রিজুডিশিয়াল অ্যাক্ট বলছে, 2 এর এফ। তারপর দেখেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে কয়টা কাজকে প্রিজুডিশিয়াল অ্যাক্ট বলছে, কয়টা? 8টা ভাই, 8টা না? 8টা। সো এগুলা ইনশাল্লাহ পারবেন। আম, এখানে একটা কথা বলছে যে যদি কোনো ব্যক্তি ক্ষতিকারক কার্য করে, তাহলে সে দণ্ডিত হতে পারে 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, অর্থদণ্ড বা উভয়। এটা বাতিল, এটা 16 ধারা আছে, এটা এই প্রশ্নটা কেটে দেন, এই প্রশ্ন হলো বাতিল। এটা এই প্রিজুডিশিয়াল অ্যাক্ট করলে সাজার ব্যবস্থা নাই। প্রিজুডিশিয়াল অ্যাক্ট করার আগেই তারা নিবর্তনমূলক আটক করে। সো প্রিজুডিশিয়াল অ্যাক্টের যে সাজার বিধান, এটা বাতিল করছে। আমি আপনাদের একটা নোট দিছি, দেখেন ওই নোটটা হাতে নেন, দেখেন ওই নোটটা হাতে নেন, পাইছেন? তো ওই নোটের 16 ধারায় আসেন। 16 ধারা যদি বলি কত পেজ, 16 ধারা হচ্ছে হ্যাঁ, 10 10 পেজে, 10 পেজে দেখেন 16 ধারা আছে, দেখছেন? ক্ষতিকর কার্য ইত্যাদি নিষিদ্ধ।
বিশেষ ক্ষমতা আইন 1991 এর 3 ধারা দ্বারা বিলুপ্ত। তো প্রি জুডিশিয়াল অ্যাক্টের যে ক্ষতিকারক কার্য সাজা ছিল, যে 5 বছর যেটা লেগছে, এটা 1991 সাল পর্যন্ত ছিল। এখন কিন্তু আর এই ধারা বলবৎ নেই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আহ কতিপয় ব্যক্তিকে আটক বহিষ্কার আদেশ দানের ক্ষমতা। কতিপয় ব্যক্তিকে আটক বা বহিষ্কার আদেশ দানের ক্ষমতা, পাওয়ার টু মেক অর্ডার্স ডিটেইনিং। ডিটেইনিং শব্দের অর্থ হলো আটক, আর রিমুভিং মানে হলো অপসারণ, সার্টেইন পারসনস। তো এখানে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় ক্ষতিকারক কার্য থেকে কোনো ব্যক্তিকে বিরত রাখার জন্য তাকে বলতে দেবেন আটক বা বহিষ্কারের আদেশ প্রদান করতে পারে। ক্ষতিকারক কার্য থেকে বিরত রাখার জন্য, দেখছেন জি, কি রাখার জন্য? বিরত রাখা। বিরত রাখার জন্য তাকে আটক বা বহিষ্কার। আটক মানে হলো, আমি একটু বলে দিই, সেটা হলো যে বাংলাদেশি নাগরিক হইলে করবে আটক, আর বিদেশি নাগরিক হইলে করবে বহিষ্কার। বিদেশি নাগরিক হইলে বা ভদ্র ভাষায় বলবে যে বাবা আপনি আপনার দেশে চলে যান, আপনার বাংলাদেশ থেকে বহিষ্কার করা হলো। আর বাংলাদেশি নাগরিক হলে করবে আটক। 3-এর 1 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে ক্ষতিকারক কার্য হতে বিরত রাখার জন্য উক্ত ব্যক্তিকে আটকের আদেশ দিতে পারে। আটকের তাকে নির্দেশ দিতে পারে বাংলাদেশ হতে নিজেকে কি অপসারিত হতে। তো জেনে রাখা ভালো, দেখেন যে 3-এর 1-এর খ ধারায় বাংলাদেশের কোন নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশ হতে স্বয়ং অপসারিত হওয়ার আদেশ সরকার দিতে পারে না। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের নাগরিককে অপসারণের আদেশ দিতে পারে না, বাংলাদেশ না, অপসারণের আদেশ দিবে কাকে? বিদেশকে। অর্থাৎ 3-এর 1-এর খ ধারায় বাংলাদেশ হতে স্বয়ং অপসারিত হওয়ার আদেশ বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন, গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি স্বয়ং অপসারিত হওয়ার আদেশ অমান্য করার শাস্তি। কোন বিদেশিরে বাংলাদেশ থেকে বলছে যে আপনি চলে যান, অপসারণ করার নির্দেশ দিছে, বাট তারপরও সে মানে সে যায় নাই, মানে অপসারণের আদেশ অমান্য করেছে। 3-এর 1-এর খ ধারায় সরকার কোনো ব্যক্তিকে বাংলাদেশ হতে স্বয়ং অপসারিত হতে আদেশ দিলে যদি কোনো ব্যক্তি এই আদেশ পালনে ব্যর্থ হয়, তাহলে তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, অর্থদণ্ড উভয়। দেখছেন কত বছর? 3 বছর। 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। বোঝা গেছে? তাহলে এটা গুরুত্বপূর্ণ যে অপসারিত হওয়ার আদেশ যদি কেউ অমান্য করে তাহলে কতদিন শাস্তি হতে 3 বছর। পারে। এরপরে আমরা চলে আসি যে আটক বা বহিষ্কার দিতে পারে। এখন এই আটক বা বহিষ্কার আদেশটা কে দিবে? 3 ধারায় 2 শ্রেণীর ব্যক্তিকে আদেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। 3-এর 1 ধারায় সরকার কর্তৃক আদেশ প্রদানের ক্ষমতা। 3-এর 1 ধারায় দিচ্ছে থেকে সরকার, আর 3-এর 2 ধারায় দিচ্ছে আন্ডারলাইন করে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তবে এই দুইজনের মধ্যে পার্থক্য আছে। প্রথমে আমরা চলে আসি সরকার কি কি পারে, দেখেন। 3-এর 1 ধারায় কোনো ব্যক্তিকে ক্ষতিকারক কার্য হতে বিরত রাখার জন্য সরকার কোনো ব্যক্তিকে আটক আটক করায় বা অপসারিত হওয়ার আদেশ দেন, উভয় ক্ষমতা প্রয়োগ করতে পারে। মানে সরকার কাউরে আটকও করার আদেশ দিতে পারে, অপসারিত হওয়ার আদেশও দিতে পারে, সরকার দুইটাই পারে। বুঝছেন? আর 3-এর 2 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুধুমাত্র কোনো ব্যক্তিকে আটকের আদেশ দিতে পারে। তার মানে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিদেশি কোনো নাগরিককে অপসারিত হওয়ার আদেশ দিতে পারে না। পারে কি? পারে না। সরকার দুইটাই পারে, বাট ওনরা পাবে কয়টা? আর জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওনরা শুধু পারে আটক। 2-এর 1 ধারায় উল্লিখিত যে কোনো ক্ষতিকারক কার্য হতে বিরত রাখার জন্য সরকার কোনো ব্যক্তিকে আটক বা অপসারিত হওয়ার আদেশ দিতে পারে। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 2-এর 1 ধারা, দেখেন 2-এর 1 ধারা 3, 4, 5, 6, 7, 8 দফা উল্লিখিত ক্ষতিকারক কার্য হতে বিরত রাখার জন্য আটক আদেশ দিতে পারে। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 2-এর যে 8টা কারণ আছে, ওই 8টার প্রথম 2টার ক্ষেত্রে তারা আটক আদেশ দিতে পারে না। প্রথম 2টা কি আমরা একটু দেখি আসেন। প্রথম 2টা বলছে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্ত করে এটা, আর বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে কি করে ক্ষতিগ্রস্ত করবে। এই 2টা ক্ষেত্রে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে না। আপনার ফোনটা আড়াআড়ি ধরেন তাহলে তো বড় লেখা দেখা যাবে, ল্যান্ডস্কেপ। পাইছেন? তো তাহলে এখানে কিন্তু অনেক জিনিস বোঝার আছে। সরকার আটক বহিষ্কার দুইটাই পারে। জেলা ম্যাজিস্ট্রেট পারে শুধু আটক, তাও উনি 2-এর 1-2 আটক দিতে পারে না। ঠিক আছে? তো জেনে রাখা ভালো, দেখেন। আর এছাড়া যদি কাউরে বহিষ্কারের আদেশ দিছে বা আটকের অপসারণের আদেশ দিছে, সে যদি অমান্য করে তাহলে তার শাস্তি হবে কত? 3 বছর। 3 বছর। জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 3-এর 2 ধারা আটক আদেশ দিলে তার 30 দিনের বেশি বলবৎ থাকবে না, যদি না সরকার কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত হয়। তাহলে ভাই, জেলা ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয় আটকের, এই নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে সেটা বলবৎ থাকবে কতদিন? 30 দিন।
আর এটা বাড়াইতে পারে কে? সরকার। ক্ষতিকারক কার্য হতে বিরত রাখতে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন সরকার কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 120 দিন আটক রাখতে পারে। তাহলে সরকার কাউরে আটক রাখতে পারে কতদিন? 120 দিন। 120 দিনের অতিরিক্ত আটক রাখতে হলে আন্ডারলাইন করবেন, উপদেষ্টা বোর্ডের মতামত অনুযায়ী রাখতে হবে। যদি কাউকে 120 দিনের বেশি আটক রাখতে হয় তাহলে অনুমতি লাগবে কার? উপদেষ্টা বোর্ডের। তো আমরা চলে আসি ধারা 8, আটকের কারণ জানানো। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় কোনো আটক আদেশ দেওয়া হলে যে কর্তৃপক্ষ আটক আদেশ দিয়েছে উক্ত কর্তৃপক্ষ আটককৃত ব্যক্তিকে আটকের কারণ জানাবে আটকের সময় বা আটকের পর যত দ্রুত সম্ভব, 15 দিনের পরে না। দেখছেন? মানে তারে কেন আটক করা হলো এটা জানাবে আটকের সময়, অথবা সর্বোচ্চ 15 দিনের মধ্যে। তো এটা আসলে একটা কালো আইন। এখন বর্তমানে আমাদের ফৌজদারি কার্যবিধি 54 সংশোধন করেছে 2025 সালে। ওখানে বলা হয়েছে যে যারে বিনা কারণে গ্রেফতার করলো তারে আটকের কারণ গ্রেফতারের সময় জানাইতে হবে, যে কেন আপনাকে আটক করা হলো। কিন্তু নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আবার এই ধারা কিন্তু প্রযোজ্য না। নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে সাথে সাথে জানাবে, অথবা 15 দিনের পরে না। সর্বোচ্চ 15 দিনের মধ্যে আটকের কারণ জানাতে হবে। তাহলে এখানে এই যে 2, 3, বিশেষ করে 3 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় অপসারিত হওয়ার আদেশ প্রযোজ্য হবে না কার ক্ষেত্রে? বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে। তারপরে আপনার এগুলো সবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে বুঝে পড়ে ফেলবেন। আহ তার ভিতরে 9 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 3-এর 2 ধারায় আটক আদেশ দিলে তা কতদিনের বেশি বলবৎ থাকবে না যদি না সরকার কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত হয়? কতদিন? 30 দিন নাকি? তারপর 10 নম্বরটা গুরুত্বপূর্ণ, যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন ক্ষতিকারক কার্য হতে বিরত রাখতে উপদেষ্টা বোর্ডের মতামত ছাড়া সরকার মানে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ কত দিনের জন্য আটক রাখতে পারবে? 120 দিন। ঠিক আছে। আর এই যে 11 নম্বরটা গুরুত্বপূর্ণ, যে অপসারিত হওয়ার আদেশ দিতে পারছে অমান্য করছে তাহলে সাজা হবে কত? 3 বছর। তো এখানে একটা আমরা 12 নম্বর প্রশ্নটা একটু দেখি, এটা আমরা ভেতরে পড়ি নাই, বাট জানতে হবে যে যে ব্যক্তির ব্যাপারে সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিয়েছে সে আত্মগোপন করলে উক্ত ব্যক্তির ব্যাপারে লিখিত রিপোর্ট পেশ করবে। মানে সরকার ধরেন একজনকে আটক আদেশ দিছে, আটক আদেশ দিছে মানে বাংলাদেশের মধ্যে, বহিষ্কার আদেশ দিলে হলো বিদেশি নাগরিক, আর আটক আদেশ মানে হলো বাংলাদেশে। তো সে যদি আবার আত্মগোপনে থাকে, আত্মগোপনে থাকে তাহলে তার ব্যাপারে রিপোর্ট করবে কার কাছে? রিপোর্ট করবে, দেখেন, আত্মগোপনকারী ব্যক্তি, আত্মগোপনকারী ব্যক্তি যে এলাকায় সাধারণভাবে বসবাস করে সে এলাকার উপর এখতিয়ার প্রয়োগকারী প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট। এবং এটা বলছে 7 ধারায়, যে 7-এর উপধারা ক। 13 নম্বরটাও দেখেন, যে ব্যক্তির ব্যাপারে সরকার জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিয়েছে সে আত্মগোপন করলে উক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিলে উক্ত ব্যক্তি এমন আদেশ পালনে ব্যর্থ হলে দণ্ডিত হতে পারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়। তারা আটক আদেশ দিয়েছিল, সে আত্মগোপনে আছে, তাইলে সে দণ্ডিত হবে কত? 1 বছর কারাদণ্ড, জরিমানা বা উভয়। তারপরে আহ 14, 16 এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে 16 নম্বর প্রশ্নটা যদি দেখেন, এমন কোন রিপোর্ট, বিবৃতি বা দৃশ্যমান বিবরণ যা ড্যাশ হোক, সত্য হোক বা মিথ্যা হোক। আমরা চলে আসি অ্যাডভাইজারি বোর্ড গঠন বা উপদেষ্টা বোর্ড গঠন। এখানে আরো অনেক কথা আছে, ঠিক আছে, ওইগুলো আমরা পড়লাম না যেহেতু সময় কম। আহ মোটামুটি যেটা পরীক্ষায় আসতে পারে সেগুলাই তো আমরা দেখবো এই মুহূর্তে। উপদেষ্টা বোর্ড গঠন আমরা এই সেম বিধান বাংলাদেশ সংবিধানে কোথায় পড়ছি বলেন তো? উপদেষ্টা বোর্ড গঠন 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 9 ধারায় সরকার উপদেষ্টা বোর্ড গঠন করতে পারে। কত ধারায়? 9 ধারায়। উপদেষ্টা বোর্ডের সদস্য সংখ্যা হবে 3 জন। এটা আন্ডারলাইন করেন, মোট সদস্য সংখ্যা 3 জন। 2 জন ব্যক্তি এমন হবে যিনি হাইকোর্টের বিচারপতি ছিল, আছে বা তিনি বিচারপতি নিযুক্ত হওয়ার যোগ্য। মানে 2 জন মোট কথা বলতে গেলে হাইকোর্টের বিচারপতি ছিল, আছে বা যোগ্য। অপর ব্যক্তি হবে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন চেয়ারম্যান কে হবে দেখেন,
যিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিল বা আছে, তিনি বিচারপতি নিযুক্ত হওয়ার যোগ্য এমন ব্যক্তিকে সরকার উক্ত বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করবে। জেনে রাখা ভালোতে যদি আমরা দেখি, প্রথম পয়েন্টটা, আটকের তারিখ হতে 120 দিনের মধ্যে সরকার আটকের কারণ উপদেষ্টা বোর্ডের নিকট পেশ করবে, এটা তো আমরা জানি। তারপরে ক্ষতিকর কার্য হতে বিরত রাখতে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন সরকার কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 120 দিন আটক রাখতে পারে। 120 দিনের অতিরিক্ত আটক রাখতে হলে উপদেষ্টা পরিষদের, উপদেষ্টা বোর্ডের মতামত অনুযায়ী রাখতে হবে। অর্থাৎ আপনি যদি তাকে 120 দিনের বেশি রাখতে চান, তাহলে অনুমতি লাগবে কার? উপদেষ্টা বোর্ডের। আটকের তারিখ হতে 170 দিনের মধ্যে উপদেষ্টা বোর্ড ইহার রিপোর্ট সরকারের নিকট দাখিল করবে। তো আপনি যদি, আমরা যে আয়না ঘর নিয়ে সমালোচনা করি যে আয়না ঘরে আটকায় রাখছে বা আয়না ঘরে এই করছে সেই করছে, আয়না ঘরের বৈধতা কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 3 ধারায় আছে, বুঝছেন? তো যারা আসলে ল নিয়ে যারা মানে রিপোর্ট টিপোর্ট করে, তার যে সরকারই আসুক তারা কিন্তু এই আইনগুলো বাতিল করে না। দেখেন এই যে এই সরকার আসছে, আপনি আয়না ঘর নিয়ে সোচ্চার, কিন্তু আপনি বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা, প্রি জুডিশিয়াল অ্যাক্ট বা ওই যে যে আপনি নিবর্তনমূলক আটক, এটা কি বাতিল করছে? না, এটা এখনো বলবৎ আছে। তো আপনি আহ রোগ হওয়ার পর ওষুধ খাইতেছেন, কিন্তু ইচ্ছা করলে তো ওই রোগই নির্মূল করা সম্ভব। দেখেন, তারপরে দেখেন, আটকের তারিখ হতে প্রত্যেক 6 মাসে একবার এমন আটক পর্যালোচনা করবে। মানে তারা আটক করছে, ছাড়ে নাই, তাহলে পর্যালোচনা করবে কতদিন পর পর? 6 মাস পর পর। তাহলে যখন ভবিষ্যতে ধরেন, এখন যখন আওয়ামী লীগ সরকারের নিয়ে সমালোচনা হচ্ছে, তারা আয়নাঘর করছে, এই কর করছে, তার নাম কেউ শুনতে পারতেছে না, যদি কোনোদিন আওয়ামী লীগ আবার আসে, তারা আবার রেফারেন্স দিবে যে আমরা তো তারা প্রি জুডিশিয়াল অ্যাক্টের কারণে আটক করছিলাম, বেআইনি কাজ করি নাই। ঠিক আছে, তাহলে দেখেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 13 ধারায় সরকার যে কোনো সময় আটক আদেশ বাতিল বা সংশোধন করতে পারে। এটা কে পারে? সরকার। এরপরে দেখেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 14 ধারা, সরকার আটককৃত ব্যক্তিকে অস্থায়ীভাবে মুক্তি দিতে পারে। কোন ভাবে? টেম্পোরারি, মানে ওই যে অন্তর্বর্তীকালীন মুক্তি। এমন অস্থায়ীভাবে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত স্থান সময় আত্মসমর্পণ করবে। যদি সে নিজেকে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়, সে যে কোনো বর্ণনা কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখানে দেখেন, 3 ধারায় বলছিল অপসারণ হইতে, বলছে অপসারণ হয় নাই 3 বছর। ঠিক আছে, এরপরে আপনার এই যে আমরা পেলাম যে যারে কি দিছে, অস্থায়ীভাবে মুক্তি দিছে, বাট সে যদি আত্মসমর্পণ না করে তাহলে তার সাজা হবে কতদিন? 2 বছর। আর মাঝে 1 বছর কোথায় পাইছি বলেন? মাঝে আর একটা সাজা 1 বছর পাইলাম না? আত্মগোপনে ছিল, মানে তারা যদি খুঁজে আসতে বলতে আসে নাই। তাহলে আটক আদেশ দিয়েছে বাট আত্মগোপনে ছিল 7 ধারায়, সেই ক্ষেত্রে হচ্ছে 1 বছর। তাহলে সেলফ প্র্যাকটিসের 3, 4, 5, 6, 7, 9 এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি অপরাধ এবং শাস্তি সংক্রান্ত বিধান। নাশকতা বা অন্তর্ঘাত, স্যাবোটেজ, নাশকতা, খালি বাংলায় বললে নাশকতা বলে, বাট নাশকতার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। 15 ধারায় অন্তর্ঘাত বলতে এমন কোন কার্য বোঝায় যা নিম্নলিখিত বলতে পারেন 6 শ্রেণীর বিষয়ের কর্মক্ষমতা দুর্বল করে, কার্যকারিতা ব্যাহত করে, ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়। তো যদি বলে কয় শ্রেণীর কার্যকে সাবোটেজ বলে? 6 শ্রেণী। তো প্রথমে দেখেন, 1 নম্বরে দেখেন, সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় বা হতে পারে এমন কোনো ভবন, যানবাহন, যন্ত্রপাতি, কলকব্জা বা অন্য কোনো সম্পত্তির। দেখছেন, মানে সরকারি জিনিসপত্রের যদি কেউ কি করে, ক্ষতি করে। কোন রেলপথ, শূন্যে ঝুলন্ত রজ্জুপথ, রাস্তা, খাল, সেতু, কালভার্ট, কজওয়ে, বন্দর, ডকইয়ার্ড, পাতিঘর, বিমানবন্দর, টেলিগ্রাফ, টেলিফোন লাইন, পোস্ট, টেলিভিশন বেতার ব্যবস্থাপনার, কোন রেলওয়ে, নৌযান, বিমানপথের রোলিং স্টকের, কোন অত্যাবশ্যকীয় পণ্যের উপাদান, বন্টন, সরবরাহ, পয় নিষ্কাশন, খনি, কারখানার জন্য ব্যবহৃত কোনো ইমারত, অন্য কোনো সম্পত্তির,
এই আইন বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো নির্দিষ্ট সংরক্ষিত স্থান এলাকার কোনো পাটজাত দ্রব্য, গুদামঘর, পাটকল, পাট বেলিং প্রেসের উপরে উল্লেখিত ক থেকে 14 মানে ওই 6টা বিষয়সমূহের কর্মক্ষমতা দুর্বল করতে, কার্যকারিতা ব্যাহত করতে বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে যে কোনো কার্য 15 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তারপরে দেখেন, যদি কোনো ব্যক্তি 3 নম্বরে, যদি কোনো ব্যক্তি এই ধরনের বিধান লঙ্ঘন করে তাহলে তিনি বল দিবেন মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ হবে কত, 14 বছর 14 পর্যন্ত বছর হতে পারে এবং অর্থদণ্ডে শাস্তিযোগ্য হবে। তাহলে সাবোটেজের শাস্তি কি, স্যাবোটেজের শাস্তি কিন্তু অনেক বেশি। অনেক বেশি। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যা কত, 14 বছর 14 পর্যন্ত বছর হতে পর্যন্ত। পারে। তো জেনে রাখা ভালো, এই যে দেখেন 15 ধারায় নাশকতার সর্বোচ্চ সাজা হলো কত, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। এই যে দেখেন 14 বিজিএস একটা প্রশ্ন এসেছিল, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 অনুযায়ী নাশকতা, স্যাবোটেজের সর্বোচ্চ শাস্তি কত, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। বুঝছেন? জি। 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এর 15 ধারায় ড্যাশ শ্রেণীর বিষয়ে নাশকতা শাস্তিযোগ্য অপরাধ, কয় শ্রেণী, 6 ছয় শ্রেণী। শ্রেণী, জি। 6 শ্রেণী না? হুম। তারপরে 4, 9 নম্বর প্রশ্নটা ওমিটেড। এটা দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো ক্ষতিকারক কার্য করে তাহলে সে বিশেষ ক্ষমতা আইন 1974-এর 16 ধারায় দণ্ডিত হতে পারে। এটা অ্যাকচুয়ালি 16 ধারা এখন আর বলবৎ হুম। নেই, এটা 1991 সালে ওমিট করা হয়েছে। বুঝছেন? জি। এখন আমরা চলে আসি 19 ধারা, নাশকতামূলক সঙ্গ দমন, সাবভার্সিভ অ্যাসোসিয়েশন। এটা একটু লেখেন, সাবভার্সিভ, SUBVER SIVE অ্যাসোসিয়েশনস তো পারেনি, সাবভার্সিভ অ্যাসোসিয়েশনস। জি। 19 ধারায় নাশকতামূলক সঙ্গের ইউনিয়ন বা রাজনৈতিক দল, এটা বলতেন ইউনিয়ন বা রাজনৈতিক দল কার্যকলাপ সরকার অনধিক 6 মাসের জন্য স্থগিত করতে পারে। মানে যে কোনো রাজনৈতিক দল বা ইউনিয়ন যাদের কাজ হচ্ছে নাশকতা করা, তাদের কর্মকাণ্ড স্থগিত করবে কতদিন, 6 মাসের জন্য। 6 মাস। 19 ধারায় প্রদত্ত কোনো আদেশ অমান্য করলে কোনো ব্যক্তি 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 19 ধারায় নিম্নলিখিত বিধান আছে, কি কি আমরা একটু যদি পড়ি, দেখেন, অনধিক 6 মাসের জন্য কার্যকলাপ স্থগিত করা, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে সরকার কোনো সংঘ সম্পর্কে সন্তুষ্ট হয় যে সংঘটি এমন পন্থায় কাজ করতে পারে বা ব্যবহৃত হতে পারে যা জনশৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর বলে আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করার পর সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা বা বর্ণিত মতে অনধিক 6 মাস মেয়াদের জন্য উক্ত সংঘের কার্যকলাপ স্থগিত রাখার আদেশ দিতে পারে। তো বাংলাদেশ আওয়ামী লীগ যে কি কোন ধারা, মানে কোন আইন অনুসারে স্থগিত করতে আমি নট শিওর, বাট এই আইন অনুসারেও কাউরে স্থগিত করতে পারেন। পারে। তারপরে দেখেন, প্রবেশ, তল্লাশি ও দলিল দখল নেওয়া, যে ক্ষেত্রে উপধারা 1-এর অধীন কোনো আদেশ কোনো সংঘের ক্ষেত্রে বলবৎ রয়েছে, সেই ক্ষেত্রে সরকার কর্তৃক এতদ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত সংঘের জন্য আন্ডারলাইন করেন ব্যবহৃত ঘরবাড়ি বা আঙিনায় প্রবেশ করতে এবং তল্লাশি চালাতে বা সংগঠনের মালিকানাধীন বা হেফাজতে রক্ষিত কোনো দলিল দখলে নিতে পারবে যা তার মধ্যে জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। সো কোনো দলিল আর দেখার দরকার নাই, কারণ আওয়ামী লীগের 32 নাম্বারই তো নাই, হুম। আর ওই কার্যালয় মার্যালয় তো থাকারই কথা না, তাহলে সরকার আর কি দলিল নেবে, দলিল নেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে দেখেন, তহবিল ইত্যাদি পরিত্যাগ বা লেনদেন নিষিদ্ধ করা, যে ক্ষেত্রে কোনো সংঘের ব্যাপারে উপধারা 1-এর অধীন আদেশ প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপিত আদেশ দ্বারা নির্দেশ প্রদান করতে পারবে যে উপধারা 1-এর অধীন প্রদত্ত আদেশ যতদিন বলবৎ থাকবে ততদিন পর্যন্ত উক্ত সংঘের কোনো তহবিল বা অন্যান্য সম্পত্তি ব্যবহার, হস্তান্তর বা অন্য কোনোভাবে পরিত্যাগ বা কোনোভাবে লেনদেন করা যাবে না। উদাহরণস্বরূপ আমরা বলি, ধরেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অ্যাকাউন্ট আছে,
অবশ্যই একটা রাজনৈতিক, মানে তাদের তো একটা অ্যাকাউন্ট আছে। তা বলতে পারে যে তাদের সব সম্পত্তি ব্যবহার করা যাবে না, তারপরে কোনো প্রকার লেনদেন করা যাবে না। তারপরে দেখেন, সকল দাবি স্থগিত স্থগিত যে ক্ষেত্রে কোনো সংঘের ব্যাপারে উপধারা 3-এর অধীন কোনো আদেশ প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে উক্ত সংঘ বা উহার তহবিল বা সম্পত্তির উপর সংঘের সকল কর্মচারী, পাওনাদার বা অন্য কোনো ব্যক্তির সকল দাবি স্থগিত থাকবে। যতদিন পর্যন্ত উক্ত আদেশ বলবৎ থাকবে ততদিন পর্যন্ত উক্তরূপ দাবি সংক্রান্তে শুরুকৃত বা চলমান সকল কার্যক্রম মামলা স্থগিত থাকবে। মানে হলো এরকম যে ধরেন, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে কেউ কত টাকা পয়সা পায়, বা কোনো ইউনিয়নের কাছে কোনো টাকা পয়সা পায়, তারা মামলা করতে চায় বা মামলা করবে, অলরেডি চলমান আছে, তাহলে এই তার এই কর্মকাণ্ড স্থগিত করার সাথে সাথে এই সকল দাবি টাবি সব স্থগিত হয়ে যাবে। যখন এই স্থগিতাদেশটা কেটে যাবে তখন আবার এগুলা শুরু হবে। বুঝছেন? 5 নাম্বারটা বেশ দারুণ ব্যাপার, তামাদি মেয়াদ বাদ দেওয়া। যে সংঘের ব্যাপারে উপধারা 3-এর অধীন আদেশ প্রদান করা হয়েছে, উহার পক্ষে বা বিপক্ষে কোনো মামলা, আপিল বা আবেদনের উদ্দেশ্যে তামাদি মেয়াদ গণনার সময় তামাদি আইন 1908-এর যাই কিছুই থাকুক না কেন, যে মেয়াদ পর্যন্ত আদেশ বলবৎ থাকবে সেই মেয়াদ বাদ যাবে। মানে এটা হলো যে ওই যে যে আপনারা যে স্থগিতাদেশ দিয়েছে, দেখা গেল যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মামলা করার অধিকারী, বা তার বিরুদ্ধে কেউ একটা মামলা করার অধিকারী, কিন্তু যতদিন পর্যন্ত এই স্থগিতাদেশটা থাকবে ততদিন পর্যন্ত এটা কাউন্ট করা হবে না। এটা অনেকটা তামাদি আইনের 15-এর মতো। ওই যে কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা যদি কোনো কার্যক্রম স্থগিত থাকে, তাহলে যতদিন স্থগিত থাকবে ততদিন তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে। মনে আছে? আচ্ছা। আইন হচ্ছে এমন জিনিস, আপনি যখন পড়ার মধ্যে থাকবেন তখন এই জিনিসটা আপনার আস্তে আস্তে ভালো লাগবে। আর যখন আপনি পড়ার মধ্যে নাই, তখন হঠাৎ করে দেখলে কিন্তু আপনার মানে মন অস্থির হয়ে যাবে, বসতে কিন্তু অনেক কষ্ট হবে। তো যে কোনো জিনিসই এই বিষয়, তবে যেহেতু এটা পড়াশোনা রিলেটেড একটা ব্যাপার, এই ক্ষেত্রে আরো বেশি। দেখেন, আর 6 নাম্বার দেখেন, যতদিন পর্যন্ত কোনো সংঘের ব্যাপার উপধারা 1-এর অধীন প্রদত্ত কোনো আদেশ বলবৎ থাকবে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি দেখেন সংঘটি পরিচালনা করবে না বা পরিচালনায় সাহায্য করবে না। উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন স্থগিত আছে, তাহলে তার সংঘটি কেউ পরিচালনা করবে না বা পরিচালনায় কি সাহায্য করবে। করবে না। সংঘের কোন সদস্যের সভা অনুষ্ঠানে সাহায্য করবে না। উক্তরূপ সবাই কোনো যোগ্যতায় যোগদান করবে না। উক্তরূপ কোনো সভার ব্যাপারে কোনো নোটিশ বা বিজ্ঞাপন প্রকাশ করবে না। সংঘকে সমর্থন করার জন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাবে না, বা অন্য কোনো ভাবে সংঘের কাজ চালাবার ব্যাপারে কোনো ক্রমেই সাহায্য করবে না। বুঝতে পেরেছেন? তাহলে তারপরে দেখেন যে এই ধারার অধীন প্রদত্ত আদেশের একটি অনুলিপি সংঘের সভাপতি, চেয়ারম্যান, সম্পাদক, অন্য কর্মকর্তা বা সংঘের কাজকর্ম পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যে নামেই অভিহিত হোক তার নিকট অর্পণ করে, সংঘের প্রধান কার্যালয়ের সর্বশেষ জ্ঞাত ঠিকানায় বিলি করে বা ডাকযোগে প্রেরণ করে জারি করতে হবে। সেটা আর দরকার নাই আমাদের। যদি আওয়ামী লীগের কথা বলি, কার সভাপতিটা তো বলতে কেউ নাই, তারা সবই এখন কারাগারে আছে। যদি কোনো ব্যক্তি এই ধারার অধীন প্রদত্ত কোনো আদেশ লঙ্ঘন করে, এটা গুরুত্বপূর্ণ, তাহলে তিনি কারাদণ্ডের শাস্তিযোগ্য হবে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডেই দণ্ডিত হবে। তাহলে সাবভার্সিভ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে শাস্তি কতদিন? 3 বছর। এই ধারায় সংঘ বা ইউনিয়ন অর্থ রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হবে। এই ধারায় সংঘ বা ইউনিয়ন বলতে কি? রাজনৈতিক রাজনৈতিক দল দল অন্তর্ভুক্ত হবে, এই তো কথা। বুঝতেন? এখন এই 19 ধারাটা হলো যে রাজনৈতিক দলটা অলরেডি আছে তার কর্মকাণ্ড স্থগিত করছে। এমনি 19-এ কিন্তু নিষিদ্ধের কথা বলে নাই, 19-এ বলছে স্থগিতাদেশের কথা। এখন আসেন, কতিপয় সংঘ বা ইউনিয়নের গঠন নিষিদ্ধ, এটা বলছে 20 ধারায়। কতিপয় সংঘ বা ইউনিয়নের গঠন নিষিদ্ধ, এটা যদি আমরা দেখি, কতিপয় কোনো ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মের নামে, ধর্মভিত্তিক লক্ষ্য উদ্দেশ্যে কোনো সাম্প্রদায়িক বা অন্য কোনো সংঘ বা ইউনিয়ন গঠন করতে, সেটার সদস্য হতে, অন্যভাবে সেটার কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে? তো এক্ষেত্রে সরকার সন্তুষ্ট হয় যে উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে কোনো সংঘ বা ইউনিয়ন গঠন করা হয়েছে বা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করার পর সরকারি গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা
ঘোষণা করতে পারবে যে উক্ত সংঘ বা ইউনিয়ন উপধারা একের বিধান লঙ্ঘন করে গঠন করা হয়েছে বা চালিয়ে যাচ্ছে। অনুরূপ ঘোষণার পর সংশ্লিষ্ট সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাবে এবং সমস্ত সম্পত্তি বা তহবিল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তাহলে যদি নিষিদ্ধ করে, তাহলে তার যে সকল সয় সম্পত্তি আছে এটা কি করবে? বাজেয়াপ্ত হবে। ঠিক আছে। কোনো ব্যক্তি যিনি উপধারা কোনো ব্যক্তি যিনি উপধারা একের অধীন কোনো সংঘ ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর উক্ত সংঘ বা ইউনিয়নের সদস্য কর্মকর্তা হিসেবে নিজের পরিচিতি অব্যাহত রাখেন বা উক্ত সংঘ বা ইউনিয়নের পক্ষে কাজ করেন, সেটার কর্মকাণ্ড অন্য কোনোভাবে অংশগ্রহণ করেন, তাহলে তিনি কারাদণ্ডের শাস্তিযোগ্য হবেন, যার মেয়াদ বল দিবেন 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে 3 বছর। এখানে একটা মনে রাখা সহজ, আপনি 20, 19, 20, তারপরে এই জায়গা সাজা হলো 3 বছর। সাবভার্সিভ অ্যাসোসিয়েশন হোক বা যারা নিষিদ্ধ করছে, এই ক্ষেত্রেও সাজা কত? 3 বছর। সুতরাং দেখেন, সুতরাং 20-এর 1 ধারায় রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের নামে ধর্মভিত্তিক লক্ষ্য উদ্দেশ্য আছে এমন কোন সাম্প্রদায়িক অন্য কোন সংঘ বা ইউনিয়ন গঠন করা বা সেটা সদস্য হওয়া নিষিদ্ধ করা হয়েছে। যদি এমন কোন সংঘ দেখেন, যদি এমন কোন সংঘ বা ইউনিয়ন গঠিত হয় যে ক্ষেত্রে সরকার উক্ত সংঘ বা ইউনিয়ন 20-এর 2 ধারায় বিলুপ্ত করতে পারে, মানে আপনি যদি রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করার জন্য ধর্মীয় উদ্দেশ্যে কোনো দল টল গঠন করেন, তাহলে সেটা নিষিদ্ধ করতে পারে, বিলুপ্ত করতে পারে। 20-এর 2 ধারায় এমন সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত করার পরেও যদি কোনো ব্যক্তি উক্ত সংঘ বা ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় দেয় বা সেটার পক্ষে কার্যকর করে বা সেটার কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে উক্ত ব্যক্তি 20-এর 3 ধারায় দণ্ডিত হতে পারে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে। তাহলে এই জায়গাও সাজা কত? 3 বছর। সুতরাং 20-এর 1 ধারায় এমন ধরনের সংঘ ইউনিয়ন গঠন নিষিদ্ধ করা হয়েছে, 20-এর 2 ধারায় এমন সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত করতে পারে, এবং 20-এর 3 ধারায় বিলুপ্ত সংঘের সদস্য হিসেবে পরিচয় দিলে, কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে ইত্যাদি উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে। তো আমার যেটা মনে রাখতে হবে ভাই, যে মানে সংগঠন এদের কর্মকাণ্ড স্থগিত করবে 19, আর নিষিদ্ধ করবে 20। 19-এও সাজা 3 বছর, 20-এও সাজা 3 বছর, আর স্যাবোটেজের সাজা 15-তে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত সশ্রম, এবং এই সাথে অর্থদণ্ড। তো এখন এখানে দেখেন, আম, সরাসরি আমরা আসি 24-এ, ঠিক আছে। তবে এখানে আমাদের একটু মনে রাখা দরকার, আপনারা ওই এমনি 21 ধারাটা একটু লেখেন। 21 ধারাটা জাস্ট টাইটেল লিখবো আর কি আমরা। 21 ধারা টাইটেল হচ্ছে, দেখেন, প্রোটেক্টেড প্লেসেস। প্রোটেক্টেড প্লেসেস 21। ধারা 22 লেখেন, প্রোটেক্টেড এরিয়াস। প্রোটেক্টেড এরিয়াস লেখছেন? ভাই এটার ব্যাখ্যা আমি একটু দিই। প্রোটেক্টেড প্লেসেস বলা যায় যে সংরক্ষিত স্থান, ঠিক আছে, বা জায়গা। আর প্রোটেক্টেড এরিয়াস মানে হলো সংরক্ষিত এলাকা। তো সরকার ইচ্ছা করলে কোনো জায়গারে বা কোনো এলাকারে সংরক্ষিত করতে পারে, যে এই জায়গা দিয়ে আসা যাবে না, এই জায়গা দিয়ে হাঁটাচলা করা যাবে না, এই বিধানগুলো করতে পারে 21 আর 22-এ। তো প্রোটেক্টেড প্লেস বললে 21, আর প্রোটেক্টেড এরিয়াস বললে 22। সেকশন 23 দিয়ে লেখেন, সাজা 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। সেকশন 23 দিয়ে লেখেন 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। মানে প্রোটেক্টেড প্লেস ঘোষণা করছে, তারপরেও যদি ওই জায়গায় কেউ অমান্য করে যায়, কোনো আইন অমান্য করে, তাহলে তার সাজা হতে পারে 3 বছর। তাহলে আপনি 19-এ 3 বছর, 20-এ 3 বছর, আর 21, 22-এর সাজা বলছে 23-এ, এটাও 3 বছর। আমরা চলে আসি সেই মানে বিখ্যাত কারফিউ। দেখেন ধারা 24, সান্ধ্য আইন বা কারফিউ। জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার সান্ধ্য আইন জারি করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। জেলা ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এলাকায় কে পারে? পুলিশ কমিশনার সান্ধ্য আইন জারি করতে পারে, উক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া
সান্ধ্য আইনের আদেশ নির্ধারিত কোনো এলাকা বা এলাকা সমূহের মধ্যে বা নির্ধারিত সময়ের ভিতর কোনো ব্যক্তি উপস্থিত থাকতে পারবে না। যদি কেউ এই আদেশ ভঙ্গ করে রুল দিবেন 1 বছর পর্যন্ত কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তার কারফিউর সাজা হলো কত? এক এক বছর। বছর কারফিউরের সাজা 1 বছর। বাট ভাই, গতদিন আমরা ওই ফৌজদারি কার্যবিধি পড়তেছিলাম, ওই জায়গায় 144 যেটা, ওটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু মামলা হবে দণ্ডবিধির 188 ধারা। সেই ক্ষেত্রে সাজা হবে ওই যে 6 মাস 1,000 টাকা বা উভয়। তো আমরা সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা যদি দেখি, যে সরকার ধ্বংসাত্মক সমিতি সাবভার্সিভ অ্যাসোসিয়েশনের তৎপরতা স্থগিত রাখার আদেশ দিতে পারে কত ধারায়? 19 ধারা, বিশেষ ক্ষমতা আইন 1974। তারপরে 2 নাম্বার গুরুত্বপূর্ণ, 4, 5, 7। এই যে 7 নাম্বারটা যদি স্পেশালি দেখেন, যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 24 ধারা অনুযায়ী সান্ধ্য আইন জারি করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকায় কে? পুলিশ কমিশনার। তারপরে 9, এরপরে 10। যদি এটা দেখেন যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 24 ধারায় অধীন সান্ধ্য আইনের জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে কতদিন? এক বছর। 1 বছর। এবং মজার বিষয় হলো, আমি একটু বলে দিই, সেটা হলো যে এই যে যে আমাদের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যত অপরাধ আছে, এই অপরাধগুলো কিন্তু আমলযোগ্য এবং জামিন অযোগ্য। জি। আমলযোগ্য এবং জামিন অযোগ্য। অযোগ্য। নর্মালি ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল অনুসারে যে যদি কোনো অপরাধের সাজা 2 বছরের কম হয় সেটা হলো জামিনযোগ্য হয়। ঠিক আছে, এর ব্যতিক্রম আছে। বাট এই জায়গায় এই যে সাবমার্সিভ, মানে সরি, মানে যে কারফিউ, এই জায়গায় সাজা মাত্র 1 বছর, তাও এটা কি জামিন অযোগ্য। অযোগ্য। কারণ এটা একটা বিশেষ আইন। আইন। জামিনযোগ্য জামিন অযোগ্য কোথায়, আমলযোগ্য জামিন অযোগ্য একটু পরেই আসতেছি। তো এখন আসি আসল জায়গায়। দেখেন এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে আসে অ্যান্ড আসে, এবং প্রিলিতে তো আসেই। তো ধারা 25 দেখেন, আহ মজুদদারি বা কালোবাজারি অপরাধের দণ্ড। তো আমার পার্সোনালি আমি পড়ার সময় যে জিনিসটা হতো, এই ব্ল্যাক মার্কেটিং এন্ড স্মাগলিং, কালোবাজারি আর চোরাচালান, এই দুইটা আমি গুলাই ফেলতাম। জি। মানে মজুদদারির ইংরেজি দেখেন হোর্ডিং, আর জি। কালোবাজারি বলছে ব্ল্যাক মার্কেটিং। সো কালোবাজারি অর্থ হলো, মজুদদার মানে হলো অনেক জিনিস আপনি নিজে মজুদ করে রাখছেন, বিক্রি করতেছেন না, ভবিষ্যতে লাভে বিক্রি করবেন, এটা হলো মজুদদারি বা কালোবাজারি। বুঝতে পারছেন? জি। তাহলে 25-এর 1 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি মজুদদারি বা কালোবাজারি অপরাধের জন্য দোষী প্রমাণিত হয়, উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ড যা 14 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে বাজারে সারের সংকট, কেউ সার মজুত করে রাখছে, জি। তার সাজা কত? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ কারাদণ্ড হলে সর্বোচ্চ 14 বছর। কিন্তু মজুতদারের অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করে যে, এটা আন্ডারলাইন করেন, মজুতদারের অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করে যে আর্থিক বা অন্যবিধ লাভ করার উদ্দেশ্য নহে, আন্ডারলাইন করেন, আর্থিক বা অন্য কোনো লাভ করার উদ্দেশ্য নহে, বরং সে অন্য কোনো উদ্দেশ্যে মজুত করেছিল, মানে তার উদ্দেশ্য ব্যবসা না, সে নিজেই মজুত করছে ধরেন অন্য কোনো উদ্দেশ্যে, যে আমি নিজে খাবো বা অন্যান্য ব্যাপার বলছে যে, তবে তিনি দণ্ডিত হতে পারে অর্থদণ্ড সহ 3 মাস পর্যন্ত কারাদণ্ডে। বুঝেন কিনা? জি। যদি ব্যবসায়িক উদ্দেশ্য থাকে তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর। জি। আর ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া যদি এমনিতে আপনি মজুত করেন তাহলে সাজা হবে কত? 3 মাস। 3 মাস। 25-এর 2 ধারা অনুসারে কোন আদালত মজুতদারি বা কালোবাজারি কারবারের অপরাধের দণ্ডদানের যে জিনিস সম্পর্কে অপরাধ করা হয়েছে সেটা সরকার অনুকূলে গোল দিবেন, বাজেয়াপ্ত হওয়ার আদেশ দিবেন। যেটা নিয়ে অপরাধ করছে সরকার সেটা কি করতে পারে? ফরফিট করতে পারে, মানে বাজেয়াপ্ত করতে পারে। তাহলে 25-এর 1 সিম্পল, হোর্ডিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং, মজুদ আর কি কালোবাজারি। বুঝছেন? জি। এখানে শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে হয় তাহলে 3 মাস। 3 মাস। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর সম্পত্তিটা কি করবে? বাজেয়াপ্ত করবে। চলে আসি 25A বা ধারা 25 ক, মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি। একটা বিষয় দেখেন, আমাদের দেশে আইন আছে, বাট দেখবেন যে মজুদ যে জায়গা করছে, সরকার তাৎক্ষণিক লাভের আশায় ওই জায়গায় যায় মোবাইল কোর্ট পরিচালনা করছে, তারে দেখা গেল 8-10 লাখ বা 2-3 লাখ জরিমানা করে দিছে,
এরপরে আবার ওই টাকা তো তেমন কোনো ক্ষত হয় না, মানে টাকা তার একটু কষ্ট হয় বটে, বাট যার কোটি কোটি টাকার ব্যবসা তার 8-10 লাখ টাকায় কি হয়, কিছুই হয় না। তারপরে আবার কিন্তু এক দুই ক্ষেত্রে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেন, দেখবেন যে মজুতদারি নাই। নাই। কিন্তু এই আইনে তো মামলা হয় না, এই আইনে মামলা হলে তো আবার মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে না। বুঝতে পারছেন? সো মোটামুটি ওই সব জায়গায় আমরা আসলে জিম্মি টেকনিক্যালি, মানে যার যেটা সুবিধা হয় সেই অনুসারে এই কাজটা করে সব জায়গায়, একেবারে আইন থেকে শুরু করে ধর্মগুরু থেকে শুরু করে সবাই সব জায়গায়। তো 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 ক ধারায় মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জালকরণ শাস্তিযোগ্য অপরাধ, এটা কিন্তু আমাদের দণ্ডবিধিতে আছে, ওই যে 231 থেকে 260 পর্যন্ত। তো 25 ক ধারা অনুযায়ী 3 শ্রেণীর কার্য শাস্তিযোগ্য হবে। কোনো ব্যক্তি মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জালকরণের জন্য দণ্ডিত হতে পারে যদি সে, আন্ডারলাইন করেন, কোনো মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জাল করে বা জাল করার প্রক্রিয়া জ্ঞাতসারে অংশ সম্পন্ন করে। তাহলে যদি কেউ জাল করে, এটা একটা, কোনো মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জাল জেনে বা জাল বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে জানার পরেও, আন্ডারলাইন করেন, বিক্রয় করা, সে জানে যে এটা মানে জাল, তারপরেও সেটা বিক্রয় করছে, অন্য কোনো ব্যক্তির নিকট হতে ক্রয় করা, গ্রহণ করা, অবৈধ ব্যবসা করা, আসল হিসেবে ব্যবহার। সো আপনি দেখবেন আমাদের বাংলাদেশে যে ধর্ষণের শাস্তি হয়েছে, খুনের শাস্তি, মৃত্যুদণ্ড দিছে, কিন্তু কোনোদিন শুনবেন না যে মজুতদারি করছে বা মুদ্রা জাল করছে এদের শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে। এটা এটা খুব রেয়ার, এটা শুনবেন না। কিন্তু আপনি এই যে কিছুদিন আগে যে পত্রিকায় দেখলাম যে 20 কোটি টাকা জাল ছাড়ছে, তারে আপনি যে এই কাজটা করছে তারে আপনি দ্রুত বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন, দৃষ্টান্ত স্থাপন করেন, ব্যবসায়ী কয়টারের সাথে সাথে দিয়ে ফেলেন, তাহলে দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ঠান্ডা যিনি করবেন তিনিই তো ঠান্ডা নাই, দেখেন। আচ্ছা, তাহলে প্রথমটা হলো যে জাল করে বা জাল করার প্রক্রিয়া জ্ঞাতসারে অংশ করে, দ্বিতীয়টা হলো ক্রয় বিক্রয় করে। 3 নাম্বারটা দেখেন, মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জাল করার জন্য ব্যবহৃত হতে পারে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে এমন কোন মেশিনারি, যন্ত্রপাতি, দ্রব্যাদি তৈরি করার কোনো প্রক্রিয়া অংশগ্রহণ করে, ক্রয় করে, বিক্রয় করে বা হস্তান্তর করে বা তার দখলে রাখে। তাহলে আশেপাশে যে বিভিন্ন সময় দেখা যায় যে মুদ্রা জাল যন্ত্রপাতি সহ ধরা খাইছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 25A অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, নাকি 25A আন্ডার দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এবং এই ক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা কি হতে পারে দেখেন, 25 ক ধারা অনুযায়ী মুদ্রা বা সরকারি স্টার জালকরণের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে কি, মৃত্যুদণ্ড। তাহলে আমার 25-এর তে বলছে ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড হোর্ডিং, মানে কালোবাজারি এবং মজুতদারি, এটার শাস্তি মৃত্যুদণ্ড। আর 25-এর বি, 25-এর শুধু ওটা পড়ছে, শুধু 25-এর এতে আছে কাউন্টার ফেটিং ওয়াইন অ্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্প, নাকি, এটা শাস্তি ও মৃত্যুদণ্ড, যা যাবজ্জীবন কারাদণ্ড বা আপনার 14 বছর পর্যন্ত। সো আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এর 25 ধারায় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান কত, মৃত্যুদণ্ড। বুঝছেন? আমরা চলে আসি 25B বা চোরাচালান, স্মাগলিং। স্মাগলিং, চোরাচালান মানে হলো আপনি কর ফাঁকি দিয়ে আনছেন বা নিছেন, বিদেশ থেকে আনছেন বা বাংলাদেশ থেকে অন্য জায়গা পাঠাইছেন। তো এই এই উভয় ক্ষেত্রেই আপনি কি করছেন, কর, বাংলাদেশ সরকারের যে ট্যাক্স দেওয়া দরকার এই ট্যাক্স আপনি দেন নাই। তো 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 খ ধারায় চোরাচালান একটি শাস্তিযোগ্য অপরাধ। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 খ-এর 1 ধারায় বলা হয়েছে, বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা বা আইনের অধীন আরোপিত বাধা নিষেধ লঙ্ঘন করে বর্তমানে বলবৎ কোনো আইনের অধীন আদায়যোগ্য কোনো শুল্ক বা কর ফাঁকি দিয়ে, আন্ডারলাইন করেন, শুল্ক বা কর ফাঁকি দিয়ে বাংলাদেশি পাট, স্বর্ণ, রূপা, স্বর্ণ, সিলভার, প্রস্তুতি দ্রব্যাদি, মুদ্রা, খাদ্যপণ্য, ঔষধ সমূহ, দেখছেন, আমদানিকৃত পণ্য বা অন্য কোনো পণ্য সহ বাংলাদেশের বাইরে নিয়ে যায়। তাহলে আপনি বাংলা আমদানি মানে হলো বাংলাদেশ আনছেন, আর বাইরে নিয়ে যাওয়া মানে কি, রপ্তানি। কি ফাঁকি দিয়া, কর ফাঁকি দিয়ে। শুল্ক বা কর ফাঁকি দিয়ে। তারপরে এছাড়াও দেখেন, যে কোনো পণ্য বাংলাদেশে নিয়ে আসে তাহলে সেটা চোরাচালান বলে গণ্য হবে। তো শাস্তি যদি আমরা দেখি, শাস্তি যে 25-এর 1 ধারায় চোরাচালানের শাস্তি হতে পারে, এই যে দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস, 14 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু কয় বছরের কম হবে না, 2 বছর কম হবে। তো এখানে একটা সর্বনিম্ন বলছে, এটা মনে রাখতে হবে যে
চোরাচালানের সর্বনিম্ন শাস্তি কত হইতে পারে? 2 বছর। 2 বছরের কম হবে না। তো অন্যদিকে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 খ 2 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাংলাদেশে কোনো নিষিদ্ধ পণ্য, বলতে নিষিদ্ধ পণ্য বিক্রি করে, দেখছেন 25 খ 2 কি বলতেছে? নিষিদ্ধ পণ্য আপনি বিক্রি করছেন, এটা হলো 25 খ 2। জি, আগেরটা হলো কর ফাঁকি দিছে, জি, আর এটা হলো নিষিদ্ধ পণ্য বিক্রি করছেন, বিক্রির প্রস্তাব দেয়, বিক্রির জন্য প্রদর্শন করে, নিয়োগ নিয়ন্ত্রণে বা দখলে রাখে, তাহলে 25 খ 2 ধারায় উল্লেখিত চোরাচালানের জন্য দণ্ডিত হবে। এবং 25 খ 2 ধারায় উল্লেখিত শাস্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 বছরের নিচে নয় এমন দণ্ডে দণ্ডিত হবে, বিবিআই। তাহলে নিষিদ্ধ পণ্য বিক্রি করলে, দখলে রাখলে, নিয়ন্ত্রণে রাখলে সাজা হবে 7 বছর, 1 বছরের কম নয়। নিচে নয়। তাহলে 25 খতে হলো কর ফাঁকি দিছে, স্ম্যাগলিং। জি, আর 25 খ-1 হলো ওইটা, খ-2 হলো নিষিদ্ধ পণ্য। নিষিদ্ধ পণ্য জেনে রাখা ভালো দেখি আমরা। 25 খ-1 ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি হতে পারে 2 বছর 2 বছর কারাদণ্ড, কারাদণ্ড। নাকি? আর 25 খ 2 ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে 7 বছর এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে এক 1 বছর। বছর। এখান থেকে লিখিত পরীক্ষায় বিশাল ফ্যাক্ট বেসড কোশ্চেন আসে, যে এইভাবে আসে যে অমুক ভারত থেকে আসতেছিল, ভারত থেকে আসার সাথে সময় তার এত টাকা, এত জামা কাপড়, এত জিনিসপত্র ছিল। তো এরকম একটা ফ্যাক্ট দিয়ে বলে সে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের কোন কোন ধারায় দণ্ডিত হবে আর তার শাস্তি কত হতে পারে। তো বুঝতে পারলাম। তো বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 অনুযায়ী চোরাচালানের শাস্তি কি? চোরাচালান মানে তো স্মাগলিং, জি, নাকি? পঁচিশ মৃত্যুদণ্ড। খ মৃত্যুদণ্ডও কি? অর্থদণ্ড। তারপরে দেখেন, প্রচলিত আইনের বাধা নিষেধ ভঙ্গ করে বেআইনিভাবে কোনো জিনিসপত্র বাংলাদেশে আনা বা অন্য কোনো দেশে পাচার করার জন্য এর অধীন সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তারপরে 3 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 25B2 মতে, 25B2 মানে হলো নিষিদ্ধ নিষিদ্ধ জিনিসপত্র, জিনিস। এর সর্বনিম্ন শাস্তি কি? এক এক বছর বছর কারাদণ্ড। তাহলে দেখছেন মানে প্রশ্ন আপনার কিভাবে হয়, এই জায়গায় 25B2 কি আছে তাও বলে নাই, শুধু বলছে 25B2 সর্বনিম্ন সাজা কত। জানা লাগে। হ্যাঁ, 25B2 কি আছে, নাহলে বিপদ। বার কাউন্সিলে এখনো এই ট্রেন্ড চালু হয় নাই, তো আপনি যদি জুডিশিয়ারি প্রস্তুতি নেন, বার কাউন্সিল আপনার কাছে ডাল ভাত মনে হবে। বুঝতে পারছেন? আমরা চলে আসি 25 গ, ভেজাল দেওয়া, ভেজাল খাদ্য, পানীয়, ঔষধ বা প্রসাধনী বিক্রয় করার শাস্তি। আচ্ছা, একটু বিরতি নিই আমরা। তো 25 গতে বলছে ভেজাল দেওয়া, ভেজাল খাদ্য, পানীয়, ঔষধ বা প্রসাধনী বিক্রয় করা। এইটা বোধহয় আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, ভেজাল। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 গ ধারায় ভেজাল খাদ্য, পানীয়, ঔষধ, প্রসাধনী বিক্রয় বা ভেজাল মিশ্রণ শাস্তিযোগ্য অপরাধ। এমন অপরাধের শাস্তি হইতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর। তো এর মধ্যে প্রথমে আমরা চলে আসি 25-এর 1-এ। যে ব্যক্তি কোনো খাদ্য পানীয় দ্রব্য খাদ্য পানীয় হিসেবে বিক্রয় করার উদ্দেশ্যে অথবা উক্ত দ্রব্য খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয় করার সম্ভাবনা আছে জেনে উক্ত দ্রব্যকে খাদ্য বা পানীয় হিসেবে ক্ষতিগ্রস্ত করার জন্য উক্ত দ্রব্যে ভেজাল দেন। সহজ কথা বললে, পানীয় দ্রব্য বা খাদ্যে কি দিছে? ভেজাল ভেজাল দিছে। থেকে। কোন দ্রব্য খাদ্য বা পানীয় হিসেবে ক্ষতিকর জেনে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উক্ত দ্রব্য যা ক্ষতিকর হিসেবে পরিগণিত হয়েছে বা ক্ষতিকর হয়েছে বা খাদ্য বা পানীয় হিসেবে অনুপযোগী তা বিক্রয় করে বা বিক্রয়ের প্রস্তাব দেয়। তাহলে কতে হলো ভেজাল দিছে, হুম, আর এটা হলো ভেজাল জেনেও বিক্রয় করে বা বিক্রয় করার প্রস্তাব দিছে। দিছে। 3 নম্বরে দেখেন, চিকিৎসার উদ্দেশ্যে কোনো ঔষধ বা চিকিৎসা আয়োজন বিক্রয় বা ব্যবহার করে এই অভিপ্রায়ে যে উহা বিক্রয় বা ব্যবহার করার সম্ভাবনা আছে জেনে উক্ত ঔষধ বা চিকিৎসা আয়োজনের ফলপ্রসূতা হ্রাস করার বা কার্যকারিতা পরিবর্তন ঘটানোর বা সেটাকে ক্ষতিকর করার জন্য এমন ভাবে ভেজাল প্রদান করে যেন উক্তরূপ ভেজাল প্রক্রিয়াধীন হয় নাই। বুঝছেন? জি, বা কোনো ঔষধ, চিকিৎসা, আচ্ছা একটু wait। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোনো ঔষধ বা চিকিৎসা আয়োজনে এমন ভাবে ভেজাল দেওয়া হয়েছে যাতে সেটার ফলপ্রসূতা হ্রাস পায়, মানে
ঔষধে ভেজাল দিছেন, ফলপ্রসূতা হ্রাস পাইছে। ইনজেকশন একটা বাইঙ্গা তিনটা বানাইছেন, কার্যকারিতা পরিবর্তন ঘটে, সেটাকে ক্ষতিগ্রস্ত করে তা জেনেও সেটা ভেজাল হিসেবে বিক্রয় করেন বা বিক্রয়ের জন্য প্রস্তাব দেন বা প্রদর্শন করেন, ভেজাল নয় বলে কোনো ঔষধালয় হতে চিকিৎসার উদ্দেশ্যে প্রদান করেন, ভেজাল সম্বন্ধে জ্ঞাত নয় ব্যক্তির দ্বারা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করেন। সহজ কথায় বললে যে আপনি খাদ্য, ঔষধ, পানীয় এগুলোতে ভেজাল দিছেন বা এগুলা বিক্রি করছেন, তাহলে উম্মতে বলতেছে যে জ্ঞাতসারে কোনো ঔষধ চিকিৎসা আয়োজনে ভিন্নতর এক ঔষধ বা চিকিৎসা আয়োজনে হিসাবে বিক্রয় করেন বা বিক্রয়ের জন্য প্রস্তাব দেন বা প্রদর্শন করেন বা চিকিৎসার উদ্দেশ্যে কোনো ঔষধালয় হতে প্রদান করেন, তাহলে তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড হতে পারে। এর সাথে কি অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে দেখেন ভেজালের কিন্তু অনেক বড় শাস্তি ভাই, কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যে ভেজাল করছে তারে যে মোবাইল কোর্টে যাইয়া জরিমানা করছে। এইটা যদি হ্যাঁ, কঠোর ভাবে দিত হ্যাঁ, তাহলে এই নাছে আপনি জরিমানা করলে ওই সরকারেরও রাজস্ব আদায় হলো, ওনার সুবিধা হইলো আর কি। কিন্তু এরে এ যে ভেজাল দেয় তারে আপনি মৃত্যুদণ্ড দেন, যাবজ্জীবন কারাদণ্ড দেন, তাইলে দেখবেন এই জিনিসগুলো আরো কমে যাবে। কমে আসছে। এরপরে আমরা চলে আসি, যে ব্যক্তি প্রসাধনের উদ্দেশ্যে বিক্রয় বা ব্যবহার করা হবে এই অভিপ্রায় বা উক্ত উদ্দেশ্যে বিক্রয় বা ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে জেনে কোনো কেশ তৈল, কেশ তৈল তো বললেন যে চুল গজাবে, কিন্তু চুল যে করা আছে সেইগুলো পড়ে গেছে। কেশ তৈল, টয়লেট সাবান, অন্য প্রসাধনীতে এমন ভাবে ভেজাল দেন যাতে সেটা চুল, ত্বক, গাত্র চর্মের বর্ণ বা শরীরের যে কোনো অংশের জন্য ক্ষতিকর হয়, বা কোনো কেশ তেল, টয়লেট সাবান বা অন্য প্রসাধনীতে এমন ভাবে ভেজাল দেওয়া হয়েছে যাতে চুল, ত্বক, গাত্র চর্মের পণ্য শরীরের যে কোনো অংশের জন্য ক্ষতিকর হয়, তা জেনে ভেজাল দ্রব্য হিসেবে সেটা বিক্রয় করে বা বিক্রয়ের জন্য প্রস্তাব দেন বা প্রদর্শন করে, তাহলে তিনি সশ্রম কারাদণ্ডের শাস্তিযোগ্য হবেন, যার মেয়াদ 5 বছর হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাইলে এখানে আহ দুইটা বিষয়, একটা হলো ভাই যে খাদ্যে ভেজাল, ঔষধে ভেজাল, এটা দিলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড নাকি। জি। আর প্রসাধনী এখানে একটা কথা ভুল আছে, দেখেন এই যে উম্মাতে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড আর সশ্রম কারাদণ্ড পর্যন্ত হতে পারে, কিন্তু সশ্রম কারাদণ্ড কতদিন, 14 বছর পর্যন্ত। এটা কতদিন হবে? 14 বছর। 25 গতে কত আছে, 14 আছে। হ্যাঁ, অনধিক 14 হবে, জি 14, ঠিক আছে। হ্যাঁ বিমল সাহেব, তো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করা দরকার যে যদি এমনিতে খাদ্য ভেজাল দেয়, ঔষধে ভেজাল দেয়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 14 বছর। জি। আর প্রসাধনী সামগ্রী, শ্যাম্পু, সাবান এইগুলোতে ভেজাল দিলে 5 বছর। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 অনুযায়ী ভেজাল খাদ্য প্রস্তুত বা বিক্রয়ের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। 25-এর ঘ দেখেন, 25-এর ঘ চেষ্টা ইত্যাদির জন্য শাস্তি, মানে অ্যাটেম্পট বা প্ররোচনা। জি। যে ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংগঠনের চেষ্টা করেন, ষড়যন্ত্র করেন বা সংগঠনের প্রস্তুতি গ্রহণ করেন, প্ররোচনা দেন, তিনি অপরাধটির জন্য নির্ধারিত দণ্ডের শাস্তি পাবেন। তাহলে কি কি দেখেন, চেষ্টা করেন মানে অ্যাটেম্পট, ষড়যন্ত্র করেন কনস্পাইরেসি বা সংগঠনের প্রস্তুতি, বা প্ররোচনা দেন, তিনি অপরাধটির জন্য নির্ধারিত দণ্ডে, মানে ওই অপরাধের যে সাজা, প্ররোচনার বা ষড়যন্ত্রেরও সেই সাজা। তাহলে সেলফ প্র্যাকটিসের 2, 3, 4, 6, 10 এগুলা মোটামুটি পড়ে ফেলবেন, মানে মূল জিনিস জানলে এগুলা আসলে কোনো ব্যাপার না। তো এখন এখানে একটা সাজার একটা ছক আছে, সাজা কিন্তু অলরেডি আমরা সব পড়ে ফেলেছি। তো এর মধ্যে অন্তর্ঘাতের সাজা আছে কত? মৃত্যুদণ্ড। জি। ওই যে 6টা, 16 ধারাটা বাতিল, কারণ প্রি জুডিশিয়াল অ্যাক্টের সাজা এখন আর নাই। নাই। 19 ধারায় 3 বছর, জি। 20 ধারায় 3 বছর, 3 বছর। সান্ধ্য আইন কারফিউতে 1 বছর, মজুদদারি, হোর্ডিং এন্ড ব্ল্যাক মার্কেটিং ওই যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন। 25 ধারা। তারপরে কারেন্সি নোটে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 25 ক। 25 খতে চোরাচালানি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 2 বছরের কম হবে না। আর 25 খ 2-তে নিষিদ্ধ পণ্য বিক্রয় করলে 7 বছর, 1 বছরের নিচে হবে না। তারপরে খাদ্যে ভেজাল দিলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন। আর
ঔষধে ভেজাল দিলে 5 বছর। 5 বছর। আর এই আইনের অধীন 25 বলছে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের চেষ্টা ষড়যন্ত্র যাই করুক না কেন, তাহলে এটার শাস্তি ওই যে দণ্ড সেই দণ্ড। তো আমরা যদি জেনে রাখা ভালোতে চলে আসি যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 15, 25, 25 ক, 25 খ 1, 25 গ এর অধীন সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, এগুলো কষ্ট করে করে ফেলবেন, মূল আলোচনা পারলে এগুলা কোনো ব্যাপার না। আমরা চলে আসি অপরাধের বিচার এবং বিশেষ ট্রাইব্যুনাল। অপরাধের বিচার এবং বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের গঠন 26-এর 2 ধারায় বলা হয়েছে প্রত্যেক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ তার নিজস্ব দায়রা বিভাগের মধ্যে এই আইন অনুসারে বিচারযোগ্য অপরাধ সমূহের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? বিশেষ কে ট্রাইব্যুনাল। কে বিশেষ ট্রাইব্যুনালের? যারা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কে যুগ্ম দায়রা জজ। সুতরাং 26-এর 2 ধারা অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হতে পারে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ বা সহকারী দায়রা জজ। অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধি 4 ক এর ব্যাখ্যা অনুসারে 4 ক জি। সহকারী দায়রা জজ বলতে এখন কে বোঝাবে? যুগ্ম দায়রা জজ। ট্রাইব্যুনাল। তারপরে দেখেন তবে শর্ত থাকে জেনারেল ল্যান্ড কমিটি এই আইনের তফসিলের 3য় ও 4র্থ প্যারায় অপরাধ সময়ের বিচারে সরকার কর্তৃক নির্ধারিত এলাকার জন্য এক বা একাধিক বল দিবেন অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারে, যা 1 সদস্য বিশিষ্ট হবে এবং কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এতদ উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত হবে। এটা গুরুত্বপূর্ণ। তাহলে অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনাল হতে পারে। অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে হবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বুঝছেন? এখন বিশেষ ট্রাইব্যুনালে এটা গুরুত্বপূর্ণ যে বিশেষ ট্রাইব্যুনাল বা স্পেশাল ট্রাইব্যুনাল যে সকল অপরাধের বিচার করতে পারে। বিশেষ ট্রাইব্যুনাল যে শুধু এই আইনের অধীন অপরাধের বিচার করতে পারে তা না, এরা অন্যান্য অপরাধেরও বিচার করতে পারে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 26-এর 2 ধারা অনুসারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল এই আইনের তফসিলে উল্লেখিত নির্দিষ্ট অপরাধ সমূহ বিচার করতে পারবে। বিশেষ ট্রাইব্যুনাল তফসিলে উল্লেখিত নিম্নলিখিত অপরাধ সমূহের বা নিম্নলিখিত আইনে উল্লেখিত অপরাধ সমূহ বিচার করতে পারবে। প্রথম দেখেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন অপরাধ সমূহ এটা পারে। দ্য আর্মস অ্যাক্ট 1878, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আর্মস অ্যাক্টের বিচার হবে কোন ট্রাইব্যুনালে? বিশেষ ট্রাইব্যুনাল। এটা বলছে বিশেষ ক্ষমতা আইনের তফসিলে। দ্য এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট 1908, ওই যে বিস্ফোরক দ্রব্য আইন 1908। দ্য ইমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট 1975, ফরমালিন নিয়ন্ত্রণ আইন ফরমালিন কন্ট্রোল অ্যাক্ট 2015। আর any attempt or conspiracy to commit or any abatement of or any preparation for commission of or any of the above offenses, আর উপরে যে আইনগুলো আছে এই আইনের প্ররোচনা এগুলোর ক্ষেত্রেও বিশেষ ট্রাইব্যুনালে এই বিচার হবে। জেনে রাখা ভালো যদি দেখেন যে বিশেষ ক্ষমতা আইন 1974-এর 26-এর 3 ধারায় দায়রা জজ নিয়ে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল মামলার বিচারের যে কোনো সময় এক বিশেষ ট্রাইব্যুনাল হতে অন্য বিশেষ ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করতে পারে। বুঝছেন? তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। আহ অবৈধ অস্ত্র দখলে রাখার অপরাধ আদালত বা ট্রাইব্যুনালের বিচার্য কোন আদালত? স্পেশাল ট্রাইব্যুনাল। আমরা চলে আসি বিশেষ ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি। কত ধারা? 27 ধারা। 27 ধারা। অপরাধ আমলে নেওয়া, অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালের নিকট বিচারের জন্য সোপর্দ করা হলে বিশেষ ট্রাইব্যুনাল এই আইনের অধীন বিচারযোগ্য কোনো অপরাধের বিচারার্থে আমলে গ্রহণ করতে পারবে, কিন্তু গোল দিবেন সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে না। সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে না এমন কোন পুলিশ কর্মকর্তা লিখিত প্রতিবেদন ব্যতি রেখে এইরূপ কোন অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করবে না। অবশ্যই হতে হবে কি পদমর্যাদা? সাব ইন্সপেক্টর। বিশেষ ট্রাইব্যুনালের আঞ্চলিক এখতিয়ার, কোন ব্যক্তি কর্তৃক এই আইনের অধীন অপরাধ সংগঠনে অভিযোগ করা হলে ওই ব্যক্তি আপাতত যে স্থানে রয়েছে বা অপরাধটি বা সেটার কোনো অংশবিশেষ যে স্থানে সংগঠিত হয়েছে সেই স্থানের উপর এখতিয়ার সম্পন্ন কোনো বিশেষ ট্রাইব্যুনাল সেটা সম্পর্কিত কার্যধারা গ্রহণ করবে। অভিযোগ করা হলে ওই ব্যক্তি যে স্থানে আছে অথবা অপরাধটি বা সেটার অংশবিশেষ যেখানে সংগঠিত হয়েছে এই 2 জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। বিশেষ ট্রাইব্যুনালের অধিবেশন, কোন বিশেষ ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় যথাযথ সময় ও স্থান এবং সরকার নির্দেশিত সময় ও স্থানে অধিবেশন বসতে পারবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার দেখেন। বিশেষ ট্রাইব্যুনাল এই আইনের অধীন কোন অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতি অনুষ্ঠান করবে এবং উক্ত অপরাধের বিচার উক্ত বিশেষ ট্রাইব্যুনাল বিধিতে সমন মামলার সংক্ষিপ্ত বিচারের জন্য যে কার্য পদ্ধতি আছে সেটা অনুসরণ করবে। সমন মামলার ক্ষেত্রে
যে বিধিবিধান অনুসরণ করবে সেটা অনুসরণ করবে। বিচার মুলতবি, বিশেষ ট্রাইব্যুনাল কোনো উদ্দেশ্যেই কোনো বিচার মুলতবি করবে না যদি না এমন মুলতবিকরণ বিশেষ ট্রাইব্যুনালের মধ্যে ন্যায় বিচারের সাথে প্রয়োজন হয়। মুলতবি করবে না, একটা না চলবে। অর্থাৎ ন্যায় বিচারের সাথে বিশেষ ট্রাইব্যুনাল কোনো মামলার বিচার মুলতবি করতে পারে। যেটা গুরুত্বপূর্ণ, ভিভিআই অনুপস্থিতিতে বিচার, 27-6 3টা স্টার, ট্রায়াল ইন ক্যামেরা বা ক্যামেরা ট্রায়াল, রুদ্ধদ্বার কক্ষে, সরি ভুল বলছি আমি, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অনুপস্থিতিতে বিচার, অনুপস্থিতিতে, হ্যাঁ আমরা ওটা ভুল বলছি। 27-6 উপধারায় অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। 6 উপধারায় বলা হয়েছে, তাহলে আহ অনুপস্থিতিতে বিচার আছে 27-6। আমরা সামনে যতগুলো বিশেষ আইন পাবো ওই আইনগুলোতে দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে প্রতিটা আইন এরকম আছে, অনুপস্থিতিতে বিচার বা রুদ্ধদ্বার কক্ষে বিচার, এগুলা মোটামুটি পাওয়া যাবে, এগুলা একটু মনে রাখতে হবে। যে ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল এই মর্মে বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে, আত্মগোপন করেছে, যেন তাকে গ্রেফতার বা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে সোপর্দ করা না যায় বা তাকে আশু গ্রেফতারের কোনো সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল অন্তত গোল দিবেন 2টি বহুল প্রচারিত বাংলা দৈনিকে। কয়টা? 2টা। প্রজ্ঞাপিত আদেশ দ্বারা আদেশে উল্লেখিত মেয়াদের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিবে, এবং অভিযুক্ত ব্যক্তি যদি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হন তাহলে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করতে হবে। তাহলে বহুল প্রচারিত দৈনিক কয়টা? 2টা। অবশ্যই সেই 2টা কি বাংলা। অতঃপর 6 ক উপধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো মামলায় কোনো অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির করার বা হাজির হওয়ার বা জামিনে মুক্তি হওয়ার পর তিনি আন্ডারলাইন করেন পলাতক হন বা ট্রাইব্যুনালে হাজির হতে ব্যর্থ হন, মানে তারে গ্রেফতার করছে বা সে নিজে হাজির হয়েছে, এরকম কাউরে কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা ওই ফৌজদারিতেও আমরা পড়ছিলাম সেরকমই। সেই ক্ষেত্রে উপধারা 6 বিধান প্রযোজ্য হবে না, এবং ট্রাইব্যুনালের অনুপস্থিতিতে বিচার করার কারণ লিপিবদ্ধ করে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে তার বিচার সম্পন্ন করবে। বুঝছেন? তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া তার ক্ষেত্রেই প্রযোজ্য যে কোনোদিন হাজির হয় নাই বা ধরা পড়ে নাই। অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন, 27-7 বিশেষ ট্রাইব্যুনাল গোল দিবেন আবেদনের ভিত্তিতে, গোল দিবেন স্বীয় উদ্যোগে। স্বীয় উদ্যোগ মানে সুমোটো, নিজ উদ্যোগে। এই আইনের অধীন বিচার্য কোনো অপরাধ সম্পর্কিত যে কোনো মামলায় কোনো পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত তদন্ত করার বা ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অধিকতর তদন্ত কি আবেদনের ভিত্তিতে করবে নাকি স্ব-উদ্যোগে করবে, 2টাই। বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ড প্রদানের ক্ষমতা কোনো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়ে গঠিত কোনো বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত কোনো ব্যক্তিকে এইরূপ যে কোনো দণ্ডদান করতে পারবে যা উক্ত ব্যক্তির অপরাধের দণ্ড আইনে অনুমোদন করেছে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর সশ্রম কারাদণ্ড দিতে পারবে। এখানে একটা ব্যতিক্রম আছে, দেখেন। সাধারণত যুগ্ম দায়রা জজ ফৌজদারি কার্যবিধির 31-3 বলেছে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ সাজা দিতে পারে 10 বছর। কিন্তু এখানে যুগ্ম দায়রা জজ যদি বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হন তিনি কিন্তু মৃত্যুদণ্ডও দিতে পারবেন। আবার এখানে মৃত্যুদণ্ড দিতে গেলে তো আবার ইয়াও লাগবে না, হাইকোর্টের না, অনুমোদন। অনুমোদনের বিষয়টা আছে, একটু পরে আসতেছি। দেখেন, কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত কোনো বিশেষ ট্রাইব্যুনাল 7 বছরের বেশি কারাদণ্ড বা 10,000 টাকার বেশি জরিমানা করতে পারবে না। তো এখন আমরা চলে আসি বিশেষ ট্রাইব্যুনালের কার্যধারায় বিধির প্রয়োগ। বিধির বিধানাবলী যতদিন এই আইনের বিধানাবলীর সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় ততদিন পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনালের কার্যধারা প্রযোজ্য হবে, এবং বিশেষ ট্রাইব্যুনাল যদি আদি এখতিয়ার প্রয়োগকারী দায়রা আদালতের উপর উক্ত বিধি দ্বারা ন্যস্ত সকল ক্ষমতার অধিকারী হবে, এবং বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগকারী পক্ষে মামলা পরিচালনা করে ব্যক্তি বলে দেবেন পাবলিক প্রসিকিউটর বলে গণ্য হবে। বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করবেন তারে কি বলবে? পিপি। বিধি বলতে আন্ডারলাইন করবেন, বিধি বলতে ফৌজদারি কার্যবিধিকে বোঝানো হয়েছে। সুতরাং 29 ধারা বিশেষ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। তো এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে ততটুকু যে সংক্রান্ত বিধিবিধান এ আইনে নাই। এ আইনে যা আছে সেই ক্ষেত্রে আবার কিন্তু ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না। তো সেল প্র্যাকটিসের 2, 5, 8, 9 এগুলো পড়বেন ভালোভাবে।
চলে আসি 30 ধারা, আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদন। এই যে আপিল এবং মৃত্যুদণ্ড অনুমান, বিশেষ ট্রাইব্যুনালের আন্ডারলাইন করবেন কোন আদেশ, রায় বা দণ্ডাদেশের ক্ষেত্রে কোন আপিল উক্ত আদেশ, রায় বা দণ্ডাদেশ দান বা ঘোষণার তারিখ হতে 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে দায়ের করতে হবে। কতদিন? ভাই, 30। 30 দিনের মধ্যে। 30 দিন। এবং এই যে দেখেন, বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোনো মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত হতে হবে। তাহলে মৃত্যুদণ্ড আপনি দিতেই পারেন, বাট এটা কনফার্ম হইতে হবে কে কর্তৃক? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ কর্তৃক। আর আপিলের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। 30 দিন। আপিল সরাসরি যাবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে। যদি বিশেষ ও যদি ম্যাজিস্ট্রেট দেয়, তাও হাইকোর্ট। স্পেশাল ট্রাইব্যুনালের মামলা আদেশ দিলেই হাইকোর্ট হাইকোর্ট। আপিল। নতুন বিচারে বাধা, বার অন ট্রায়াল ডি নোভো, এখানে একটু লিখে রাখেন, বার অন ট্রায়াল ডি নোভো। ডি নোভো মানে হলো নতুন বিচার। বার অন ট্রায়াল ডি নোভো। বিশেষ ট্রাইব্যুনাল যদি অন্যভাবে সিদ্ধান্ত গ্রহণ বিশেষ ট্রাইব্যুনাল যদি না অন্যভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে ইতিমধ্যে যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাকে পুনরায় তলব বা পুনরায় শুনানিতে বাধ্য করা যাবে না, বা যে কার্যধারা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে তা নতুন ভাবে আরম্ভ করতে বাধ্য হবে না। মানে একবার যার সাক্ষ্য নিছে তার আবার পুনরায় তলব করার প্রয়োজন নাই, তবে ইতিমধ্যে প্রদত্ত বা গৃহীত সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে এবং মামলায় যে পর্যায়ে উপনীত হয়েছে সেই পর্যায়ে হতে বিচার চালিয়ে যেতে পারবে। তাহলে নতুন বিচার করতে কিন্তু অ্যাকচুয়ালি বাধ্য না। আমরা 32 ধারায় চলে আসতো। এখানে যে প্রশ্নটা হতে পারে যে বিশেষ ক্ষমতা আইনে বার অন ট্রায়াল ডি নোভো, এটা কোথায় আছে? 31 ধারা। 31 ধারা। 32 ধারা দেখেন, অপরাধ সমূহ আমলযোগ্য এবং অজামিনযোগ্য হইবে। বলাই আছে সকল অপরাধ কি আমলযোগ্য এবং জামিন অযোগ্য। অযোগ্য। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিশেষ ক্ষমতা আইনে জামিন আছে কত ধারায়? 32 ধারায়। 32 ধারায়। বিধিতে বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সকল বিচার্য সকল অপরাধ আমলযোগ্য হবে। এবং এই আইনের অধীন বিচার্য অপরাধ অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তি যদি কারাগারে থাকেন, তাহলে তাকে জামিনে বা তার নিজের মুস্তাকায় মুক্তি দেওয়া যাবে না, যদি না যদি না এইরূপ আবেদন সম্পর্কে অভিযোগকারী পক্ষ শুনানির সুযোগ পেয়ে থাকে। এবং যে ক্ষেত্রে অভিযোগকারী পক্ষ এইরূপ আবেদনের বিরোধিতা করে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিশেষ ট্রাইব্যুনাল বা আদেশ এই মর্মে সন্তুষ্ট হন যে অভিযুক্ত ব্যক্তি উক্ত অপরাধী দোষী না হলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে। মূল কথা হলো যে তারে অবশ্যই শুনানির সুযোগ দিতে হবে। জামিন দেওয়ার ক্ষেত্রে যে মামলাটা করছে তাকে অবশ্যই শুনানির সুযোগ দিতে হবে। আমরা চলে আসি 33 ধারা, সরকারের নিকট পুলিশ কর্মকর্তার প্রতিবেদন দাখিল। এই আইনের অধীন বিচার্য কোনো অপরাধ সম্পর্কে গ্রেফতারকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতারকারী ব্যক্তিকে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর অবিলম্বে এইরূপ গ্রেফতার সম্পর্কে ম্যাজিস্ট্রেটের নিকট তার দাখিলকৃত প্রতিবেদনের একটি অনুলিপি সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যেমন নির্দেশ দেয় তেমন কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট প্রেরণ করতে হবে। মানে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করছেন, তারপরেও এর একটা বিষয়, মানে প্রতিবেদন দিতে হবে কাকে? সরকারকে। কত ধারায় বলছে? 33 ধারায়। 34 ধারাটা বেশ গুরুত্বপূর্ণ। দেখেন, আদালতের এখতিয়ারের প্রতিবন্ধকতা। এই আইনের অধীন কোনো আদেশ, জারিকৃত কোনো নির্দেশ, গৃহীত কোনো কার্যধারা ক্ষেত্রমতে অনুরূপভাবে দেওয়া হয়েছে বলে কোনো আদেশ, নির্দেশ বা কার্যধারা সম্পর্কে এই আইনের বর্ণিত বিধান ব্যতীত কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। মানে আপনি এই আইনের অধীন যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, আপনি কোনো আদালতে কোনো মামলা করতে পারবেন না যে কেন আমার এটা করা হলো, কেন আমার হয়রানি করা হলো। এই আইনের অধীন, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে করা হয়েছে বা করতে চাওয়া হয়েছে এমন কোনো কিছুর জন্য সরকার বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মকদ্দমা, মামলা বা অন্য কোনো কার্যধারা চলবে না। আপনারে প্রি জুডিশিয়াল অ্যাক্টের কারণে নিবর্তনমূলক আটক নিছে, এখন বের হইয়া আপনি কেন আপনার নিবর্তনমূলক আটকে গেল, আপনি ক্ষতিপূরণের মামলা করছেন, এটা করা যাবে না। 34 কতে আসেন, এটা গুরুত্বপূর্ণ, মৃত্যুদণ্ড কার্যকরকরণ। নর্মালি আমাদের ফৌজদারি কার্যবিধির 368 ধারা আছে যে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই আইনে একটা বিশেষ পদ্ধতি আছে, যখন কোনো ব্যক্তিকে এই আইনের অধীন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন বিশেষ ট্রাইব্যুনাল যেভাবে নির্দেশ দেয় সেইভাবে তাকে আমৃত্যু ঘাড় দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে বা নির্ধারিত পন্থায় গুলি করে মৃত্যুদণ্ডে কার্যকর করা যাবে। গুলি করে, করছে কিনা জানি না, বাট বিধান
আছে। বাট প্রচলিত যে মৃত্যুদণ্ড কার্যকর করার আমাদের পদ্ধতি কি? ফাঁসিতে ঝুলিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে। নাকি? হুম। 34 খ দেখেন, অন্য সব আইনের উপর প্রাধান্য পাবে। বিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের বিধানাবলীর সহিত এই আইনের কোনো কিছু অসামঞ্জস্যপূর্ণ হওয়া সত্ত্বেও এই আইনের বিধানাবলী কার্যকর হবে। তাহলে আমরা জেনে রাখা ভালোতে যদি চলে আসি, দেখেন যে বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত কোনো দণ্ড 30 ক ধারায় সরকার যে কোনো সময় হ্রাস, বাতিল বা পরিবর্তন করতে পারে। এটা এটা ভিতরে পড়ি নেই। মানে আদালত যদি কোনো দণ্ড দেয় তাহলে সরকার এটা হ্রাস, বাতিল বা পরিবর্তন করতে পারে। কত ধারা? 30 ক। 30 ক। বিশেষ ক্ষমতা আইন 1974 32 ধারা অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিচারযোগ্য সকল অপরাধে দেখেন আমলযোগ্য এবং জামিন অযোগ্য। যদি বলে কারফিউ, কি হবে? এটাও আমলযোগ্য, জামিন অযোগ্য, যদিও সাজা মাত্র 1 বছর। 1 বছর। 34 ক ধারা অনুযায়ী ফাঁসি দিয়ে নির্ধারিত পদ্ধতিতে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে। সো এটা মনে রাখতে হবে, 34 ক। তো এই জায়গায় বিগত বছর প্রশ্ন প্রশ্ন মোটামুটি যা আছে এগুলো সব পড়ে ফেলবেন কষ্ট করে। এই তো আমাদের বিশেষ ক্ষমতা আইন। বিশেষ ক্ষমতা আইন থেকে একটা প্রশ্ন অবশ্যই পেরিয়ে পাবেন আমরা যতটুকু পড়লাম। এখন যদি বলেন এত কষ্ট করে একটা প্রশ্ন, তো কষ্ট কেন? আমি যদি কন্টাক্টে ফিক্স কন্ট্রাক্টের করতেছি না, তুলনায় এটা একশো দিন। ছোট। সো একটু কষ্ট করে আহ, পড়লে মনে থাকবে। সো আমি লাইন কেটে দিচ্ছি, একটু পরে আবার আমরা নারী শিশু নির্যাতন দমন আইন দিয়ে শুরু করব। আপাতত এটাই, 5-10 মিনিট পরে লিঙ্ক দিচ্ছি। অনলাইনে যারা আছেন থাকেন। তানভীর আলম খান, আজকে কিন্তু আপনি ফল খাওয়ান নাই, আপনি ফল খাওয়ানোর ভয়তে আসেন নাই। তো ঠিক আছে, এই তো।